তো আমরা আজকে জানার চেষ্টা করবো ধাপে ধাপে কিভাবে বায়োলজি পড়লে মুখস্থ করার ঝামেলা ছাড়াই অনেকদিন আমরা কি করতে পারি, মনে রাখতে পারি। তো নরমালি আমরা কি প্র্যাকটিস করি, তো এই বইটা খোলার সাথে সাথে প্রথম যে অধ্যায়টা পাই সেটা হচ্ছে আমরা কোষের গঠন। তো কোষের গঠন অধ্যায়টা পাওয়ার পর আমরা কি করি, আমরা এভাবে পড়া শুরু করি। কোষ বা কোষের নাম রবার্ট হুক, ষোড়শ কোষের বায়োলজি লন্ডনে যন্ত্রপাতি কখন যুক্ত হয়ে ভাবলেন আগামী সাথে দেন অনেক কষ্টে প্রথম পাতা শেষ করার পরে আমরা দ্বিতীয় পাতায় যাই। দ্বিতীয় পাতায় যে পড়া শুরু করি প্রথম কোষের সৃষ্টি। এবং যখন আমরা প্রথম কোষের সৃষ্টি পড়তে থাকি পড়তে আস্তে আস্তে মুখস্থ করতে করতে আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে আগানোর এক ফাঁকে আমরা কি করি, একটু পিছনের দিকে যাই, আবার দেখি একটু পেজ নাম্বার 1 এ যাই। পেজ নাম্বার 1 এ যেয়ে দেখি ওহো আমি তো সব ভুলে গেছি যে রবার্ট হুক তিনি যে জিনিসগুলো দেখেছিলেন মাইক্রোস্কোপে, সেটা কোন বইয়ের মধ্যে লিখেছেন, সেটাকে মাইক্রোগ্রাফিয়া না ম্যাক্রোগ্রাফিয়া হয়ে যায়। কিন্তু সো আমরা সামনে যত অগ্রসর হতে থাকি দেখি আমার পিছনে সব কিছু আমরা কি করেছি ভুলে গেছি। প্রবলেম হচ্ছে আমাদের যে মনে রাখার চেষ্টা, সেই মনে রাখার চেষ্টার মধ্যে ভুল আছে। আমরা প্রপার ওয়েতে বইটাকে পড়ছি না। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স, বিশেষ করে ফিজিক্স পড়ার ক্ষেত্রে আমাদের অনেক সূত্রের প্রতিপাদন করতে হয়, অনেক কনসেপ্ট আমাদের বুঝতে হয়। সেটা একদম আমাদের ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে ভেক্টর, সেখান থেকে শুরু করে আমরা অগ্রসর থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক কনসেপ্ট বেসড পড়ালেখা আছে। তো এরকম কনসেপ্ট কিন্তু আমাদের বায়োলজিতেও আছে। সেই কনসেপ্টকে আগে তোমার মাথার মধ্যে ঢোকাতে হবে। বায়োলজির আবার কিসের কনসেপ্ট, রাইট? তো এখানে একটা টপিক রয়েছে দ্বিতীয় পেজে, প্রথম কোষের সৃষ্টি। এই প্রথম কোষের সৃষ্টির মধ্যে অনেক কনসেপ্ট লুকিয়ে আছে। তোমাকে তো বুঝতে হবে যে প্রথম কোষে কিভাবে তৈরি হয়েছিল। তুমি যদি সেগুলো না বুঝে মুখস্থ করা শুরু করে দাও যে প্রাথমিক দিকে পৃথিবীতে এই গ্যাস ছিল, ওই গ্যাস ছিল, সেখানে লাইটিং এর স্পার্কিং হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরে সেখানে প্রোটিন তৈরি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, তুমি বেশি মনে রাখতে পারবে না। তোমাকে আগে রিয়েলাইজ করতে হবে। তো সেটা ওয়েটা কি? তো টিপ নাম্বার 1, প্রথমে তোমাকে কি করতে হবে, তুমি আগে ঠিক করবে যে তুমি কতটুকু পড়বে। তুমি যদি কোনো কোচিং এ পড়ো, তুমি যদি কোনো প্রাইভেটে ক্লাস করো, বা তুমি যদি কলেজের সাথে আগাও, তো তোমাকে কি করতে হবে, তোমাকে ঠিক করতে হবে আজকে আমি এতটুকু পড়বো। সেটা তোমার স্কুল কলেজ, তোমার কলেজ প্রাইভেট থেকেও হতে পারে, সেখান থেকে তুমি ডেস্টিনেশন নিয়ে নিতে পারো, বা তুমি নিজে থেকে করতে পারো। তুমি নিজে থেকে করবে। তো তুমি ঠিক করলে যে তুমি প্রথমের 5 পেজ আজকে পড়বে, কয়টা পৃষ্ঠা পড়বে, 5টা পৃষ্ঠা আজকে তুমি পড়বা। তো নরমালি আমি অনলাইনে তো বায়োলজি পড়াতে কিন্তু আমার একাডেমিক কোর্স আছে, একাডেমিক সাইকেল আছে, সেখানে আমি এরকম 2 থেকে 4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা পড়ে কিন্তু আমি আগে একটা যে অনেক কিছু এগিয়ে ফেলি এরকম কিন্তু না। তো সেগুলো সম্পর্কে তোমার যদি জানার ইচ্ছা থাকে, আমার বিভিন্ন কোর্স সম্পর্কে তোমার যদি জানার ইচ্ছা থাকে, তুমি ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে একাডেমিক কোর্স এবং অ্যাডমিশন কোর্স সম্পর্কে জানতে পারবে। যাই হোক, আমরা ভিডিওতে চলে আসি। তো আমরা ধরে নিলাম যে আমরা 5টা পৃষ্ঠা বা প্রথম 7টা পৃষ্ঠা আমরা পড়বো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথম ধাপে এসে এই যে মুখস্থ করা সেল কি, মাইক্রোগ্রাফিয়া কি, এইগুলো করা যাবে না। প্রথমে আমাদেরকে রিডিং করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা লাইন টু লাইন আমাদের কি করতে হবে, রিডিং করতে হবে। রিডিং করে আমাদেরকে বুঝতে হবে যে আসলে বইয়ের এখানে কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। এভাবে বুঝে আমরা প্রথম পেজ পড়ার পরে আমরা দ্বিতীয় পেজে যাব। দ্বিতীয় পেজে দেখার চেষ্টা করবো আমরা কি এখানে আসলে বলতে চেয়েছে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। এখন অনেক কনসেপ্ট আছে যেগুলো আমরা নিজেরা নাও বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা কি করবো, যেই জায়গায় আমরা বুঝবো না সেই জায়গাটা প্রাথমিকভাবে আমরা কি করে রাখবো, মার্ক করে রাখবো। অনেক কঠিন ওয়ার্ড আসতে পারে আমাদের সামনে, সেই কঠিন ওয়ার্ডগুলো আমরা মার্ক করে রাখবো এবং সামনে দিকে আগাবো। এখন এমন যদি হয় যে কঠিন ওয়ার্ডটার জন্য আমি সামনে অগ্রসর হতে পারছি না, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের স্মার্টফোনে হেল্প নিতে পারি, যেখানে আমরা উইকিপিডিয়াতে চলে যেতে পারি, বা গুগলে সার্চ করতে পারি, ইউটিউবে সার্চ করতে পারি কঠিন ওয়ার্ডটা বোঝার জন্য। এবং সেক্ষেত্রে ট্রাই করতে পারবো, যদি কোনো ভিডিও দেখতে যাই অবশ্যই সেই ভিডিও যেন স্বল্প সময়ের মধ্যে হয়, কারণ অনেক বেশি সময় নষ্ট হয়ে গেলে কিন্তু তোমার মধ্যে পড়ার আগ্রহটা থাকবে না। তো এই কঠিন ওয়ার্ডটা যদি আমি বুঝে ফেলতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করবো, ওয়ার্ডটার মিনিংটা বা কি বলতে চাইছে সেটা আমরা বইয়ের পাশে লিখে রাখতে পারি, পেন্সিল দিয়ে বা কোনো কাগজে লিখে রাখতে পারি। এভাবে করে আমি প্রথমে 5টা বা 7টা পৃষ্ঠা যেগুলো আমার টার্গেট, সেগুলো আমরা একটানে আমরা পড়ে যাবো, বুঝে 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 আমরা পড়ে যাবো। এইখানে এই বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে কোনো ওয়ার্ড বা কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করা যাবে না। তোমার চোখে অনেক রকমের তথ্য আসতে পারে, অনেক রকমের শব্দ আসতে পারে, অনেক ইনফরমেশন যেগুলো তোমার মনে হবে যেটা মুখস্থ করা লাগবে, বাট না, তুমি আগে কি করবা, বুঝে বুঝে পড়া। এভাবে বুঝে বুঝে 5 থেকে 7টা পৃষ্ঠা পড়তে যে তোমার অনেক সময় লেগে যাবে। ইয়েস, প্রথম 5 থেকে 7 পৃষ্ঠা বুঝে বুঝে পড়তে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেতে পারে। দ্যাটস ওকে। তুমি যে নিজে বুঝতে চেয়েছো, বুঝে বুঝে পড়তে চেয়েছো, এতে তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এই যে 2 থেকে 3 ঘন্টা সময় তোমার ব্যয় হয়েছে, এটা পরবর্তীতে পরীক্ষার আগে তোমাকে অনেক সময় বাঁচিয়ে দেবে। কারণ তুমি এখানে নিজে বুঝতে চেয়েছো বা নিজে বুঝে পড়ার চেষ্টা করেছো। তার আগে যদি তুমি কোনো হোম টিউটরের কাছে বা তুমি তোমার প্রাইভেটে বা তুমি কোচিং এ বা তুমি তোমার কলেজে যদি টপিকটা বুঝে থেকে থাকো, তুমি অবশ্যই আগে থেকে বুস্ট পাচ্ছো, রাইট? তো এইভাবে তুমি যখন প্রথম 5টা বা 7টা পৃষ্ঠা প্রথম রিভিশন দিলা, প্রথম রিভিশন দেওয়ার পর তোমাকে দ্বিতীয় রিভিশন অগ্রসর হতে হবে। এবার তোমাকে এই পুরো টপিক যে বা 5টা বা 7টা পেজ তুমি পড়লে, এর মধ্যে পরীক্ষার জন্য কি আসতে পারে, তোমার কাছে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলোকে তোমাকে মার্ক করে রাখতে হবে। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তুমি একটা টেস্ট পেপার বা তুমি একটা কোশ্চেন ব্যাংকে হেল্প নাও। টেস্ট পেপার পড়ার বেস্ট ওয়ে হচ্ছে একটা টপিক বা একটা চ্যাপ্টার শেষ করার পর দেখে নেওয়া যে বিগত বছর এখান থেকে কি প্রশ্ন এসেছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে ভুল করে, তারা টেস্ট পেপার পড়া শুরু করে পুরো সিলেবাস শেষ করার পরে, যখন তার প্রথম দিকে পড়া চ্যাপ্টারগুলো একদমই মনে থাকে না। বাট তুমি যদি
পড়া যখন তুমি শুরু করবে টপিক বা একটা চ্যাপ্টার যখন তুমি শেষ করবে, তখনই যদি তুমি টেস্ট পেপারটা দেখে রাখো বিগত বছর কি কি প্রশ্ন বোর্ডে এসেছে, বোথ এমসিকিউ এবং সিকিউ, তোমার কিন্তু পড়ার মাঝখানে তুমি ধরতে পারবে যে এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকটা কম গুরুত্বপূর্ণ। সো তোমাকে কি করতে হবে, টেস্ট পেপার পড়ার অভ্যাসটা প্রথম থেকেই শুরু করতে হবে। টেস্ট পেপার নাও, তুমি বাজার থেকে যে কোনো টেস্ট পেপার কালেক্ট করতে পারো। টেস্ট পেপার মানে কি, বিগত বছরগুলোর বোর্ডে এবং বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর একটা সমাধান। সো যে কোনো টেস্ট পেপার কালেক্ট করলেই চলছে। তুমি টেস্ট পেপার কালেক্ট করার পরে কি করবে, দেখবে এই চ্যাপ্টারের এই টপিকগুলো থেকে কি কি এমসিকিউ এসেছে বা কি কি সিকিউ এসেছে। তো টেস্ট পেপার কোনটা কিনতে হবে অনেকে জিজ্ঞাসা করে, আসলে আমরা কোনো ব্র্যান্ডকে ভাবে আলাদা করে প্রমোট করি, তারপর বলছি তুমি অলরেডি বুঝে গেছো সেই টেস্ট পেপারটি কেনা উচিত যে টেস্ট পেপারে টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া থাকে এবং সিকিউগুলো সাজানো থাকে। সো এখানে তুমি বুঝতে পারবা যে চ্যাপ্টারের টপিক থেকে কোন কোন শিক্ষণগুলো বা কোন কোন এমসিকিউগুলো আমাকে পড়তে হবে। ধরো তুমি ছোটটা টপিক নিয়ে আলোচনা করছো, সেক্ষেত্রে তোমার যদি সেই টপিক থেকে কি প্রশ্ন এসেছে টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, তাহলে তোমার কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। রেদার দেন এমন টেস্ট পেপার তুমি কালেক্ট করলে যে টেস্ট পেপারের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যে কোন টপিকগুলো থেকে কি কি প্রশ্ন এসেছে। সো এটা তুমি করবে এবং মার্ক করে নেবে। এবার তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজ, তুমি আবার একদম ফার্স্ট পেজে চলে যাবে। ফার্স্ট পেজ থেকে এবার তুমি সুন্দর করে দাগানো শুরু করবে। 3 নাম্বার ধাপটা হচ্ছে দাগানোর ধাপ। সো তুমি প্রথমে কি করলে, টেস্ট পেপার থেকে দেখে নিলে কি কি প্রশ্ন এসেছে। এবার তুমি যখন আবার রিভিশন দিবে প্রথম থেকে ওই 5টা বা 7টা পৃষ্ঠা, তখন তুমি মার্কার দিয়ে দাগাবে বা যে কোনো একটা ভিন্ন কালি ব্যবহার করে দাগিয়ে রাখবে এই লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, অথবা লাইনের নিচে একটা আন্ডারলাইন করে দিতে পারো। কিসের জন্য, যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সো বোর্ডে বা বিভিন্ন কলেজ যেগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো তুমি অবশ্যই মার্ক করবে। পাশাপাশি তোমার কাছে যদি মনে হয় যে এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা তুমি মার্ক করে রাখবে। এটা কিন্তু বোঝা যায় বললে কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং তুমি যত ডে বাই ডে তুমি বেশি বেশি পড়তে থাকবে তত তোমার এই কনসেপ্টগুলো ভালো হবে। প্রথম থেকে দেখবা যে মনে হবে কি সব লাইন দাগিয়ে ফেলি, বায়োলজি বইয়ের প্রত্যেকটা লাইন আমরা দাগিয়ে ফেলি, বাট যত আস্তে আস্তে আমরা ম্যাচিউর হই, আমরা বুঝতে শিখি, তখন কিন্তু দাগানোর পরিমাণ কমে এবং অ্যাকুরেসিটা কিন্তু বাড়ে। নো প্রবলেম, প্রথম থেকে তুমি পুরো বই দাগিয়ে ফেলো, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে দাগানোর পরিমাণ কমাবা, আস্তে আস্তে অন্য কালি ব্যবহার করবা, নো প্রবলেম। তো তুমি কি করলে, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখলে। আরেকটা বেস্ট ওয়ে যেটা আমি ব্যবহার করতাম সেটা হচ্ছে এই দাগানোর সময় লিখে রাখতাম যে ঢা বোর্ড 2021, অর্থাৎ ঢাকা বোর্ড 2021 সালে এখান থেকে প্রশ্ন আসছে বা এই লাইন থেকে এমসিকিউ আসছে। আমি লিখে রাখতাম এমএটি 2015-16, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2015-16 সালে এই লাইন থেকে প্রশ্ন আসছে। সো আমরা যখন ফিউচারে যখন আমরা রিভিশন দিব তখন কিন্তু আমাদের মনে থাকবে। সো এইভাবে করে আমি দ্বিতীয় রিভিশন দিব। দ্বিতীয় রিভিশন দিতে প্রথম যে বার রিভিশন দিয়েছিলাম বুঝে বুঝে করেছিলাম তার থেকে 50% সময় লাগবে। অর্থাৎ প্রথমবার যদি আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে থাকে, এই যে আমরা দ্বিতীয়বার যখন রিভিশন দিচ্ছি এখানে আমার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। সো এবার তোমার মোটামুটি সব কাজ গুছানো। তুমি প্রথমে বুঝে বুঝে একবার পড়েছো, 2 নাম্বার ধাপে সেই রিভিশনটা যখন তুমি দিয়েছো, দ্বিতীয় রিভিশন যখন দিয়েছো তখন তুমি দাগিয়ে রেখেছো কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে তুমি দেখে রেখেছো। তোমার এই কয়টা চ্যাপ্টার, এই কয়টা পেজ বা ওই চ্যাপ্টারটার উপর মোটামুটি ভালো একটা দক্ষতা হয়ে গেছে। এবার তোমার 3 নাম্বার রিভিশন থেকে আগাতে হবে। 3 নাম্বার রিভিশন যখন তুমি দিবা তখন জাস্ট দাগানো লাইনগুলো পড়বা, কারণ তুমি অলরেডি একবার বুঝে বুঝে পুরো পেজগুলো পড়েছো বা ডিজায়ার্ড টার্গেট চ্যাপ্টারের যেই কটা পেজ ছিল সেগুলো তুমি পড়েছো। সো তোমার এখন আর বুঝে বুঝে পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, তুমি অলরেডি বুঝে নিয়েছো। 2 নাম্বার ধাপে এসে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিয়েছো। 3 নাম্বার ধাপে এসে 3 নাম্বার রিভিশনের সময় এসে তুমি কি করছো, শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বা, জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো। ওই 5টা বা 7টা বা 10টা পৃষ্ঠার গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি এক নজরে দেখে যাবে এবং এখানেও মুখস্থ করার চেষ্টা করবে না, কারণ তুমি 3 নাম্বার রিভিশন আছো, সামনে তুমি আরো 2 রিভিশন দিবা। এবার যখন তুমি 3 নাম্বার রিভিশন দিতে যাবা 5টা বা 7টা পৃষ্ঠা বা 10টা পৃষ্ঠা, তখন দেখবে তোমার সময় লাগছে মাত্র 20 মিনিট বা 15 থেকে 20 মিনিট। এরপর 4 নাম্বার রিভিশন, সেম প্রসেস, জাস্ট দাগানো লাইনগুলো আবার তুমি পড়বা। 4 নাম্বার রিভিশন দিতে দেখবে তোমার 10 থেকে 15 মিনিট লাগছে। এভাবে করে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার রিভিশন দিতে যখন তুমি দেখবা মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারটা তুমি দেখে ফেলতে পারছো, তুমি বুঝবা যে তোমার পড়া অন্তস্থ হয়ে গেছে। এবং দেখো তুমি কিন্তু 5টা বা 7টা রিভিশন দিয়ে ফেলছো, রাইট? এবং এই রিভিশনগুলো কিন্তু প্রথমের মতো বেশি সময় লাগবে না। ইন দ্য মিন টাইম তোমার আর কষ্ট করে মাইক্রোগ্রাফিয়া নামটা মনে রাখা লাগবে না। তোমাকে আর কষ্ট করে প্রথম যে কোষের উৎপত্তি, আরএনএ ওয়ার্ড হাইপোথিসিস, এরকম কঠিন ওয়ার্ড তোমার মনে রাখতে হবে না। তুমি 5 বার 7 বার পড়ার মাধ্যমে অলরেডি তুমি সেটা মাথার মধ্যে গেঁথে নিয়েছো। যে ব্যাপারটা হয় যে আমরা যখন একই রাস্তাতে বারবার অগ্রসর হই, রাস্তা কিন্তু আর মুখস্থ করতে হয় না, ওই রাস্তা রেগুলার চলতে চলতে ওই রোড আমাদের মুখস্থ হয়ে যায়। কোনো একটা নতুন এলাকায় গেলে আমরা এইভাবে কিন্তু আমরা রাস্তা মনে রাখি। আমরা কিন্তু মুখস্থ করি না, সাইনবোর্ড দেখে আমরা মুখস্থ করি, মুখস্থ করার চেষ্টা করি, অটোমেটিক আমাদের ব্রেনের মধ্যে ঢুকে যায়। এটাকে অ্যাক্টিভ রিকলিং প্রসেস বলে। সো অ্যাক্টিভ রিকলিং নিয়ে আরো অনেক কিছু জানা আছে, আমি আস্তে আস্তে আলোচনা করবো। সো আমরা কি করলাম, আমি আবার ধাপে ধাপে এবার টিপে আসি। আমরা তো স্টেপ বললাম 5টা রিভিশনের, এবার আমরা টিপসগুলো দেখি। আবার আমার প্রথম টিপস ছিল যে রিভিশন দিয়ে যাওয়া, অর্থাৎ বুঝে বুঝে পড়া। 2 নাম্বার টিপস কি ছিল, ইন দ্য মিন টাইম কঠিন ওয়ার্ডগুলোকে লিখে রাখা অর্থ সহ। 3 নাম্বার টিপ কি ছিল, 3 নাম্বার টিপ ছিল যে টেস্ট পেপার দেখে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখা। 4 নাম্বার টিপ কি ছিল, যে এইভাবে করে জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো 5 থেকে 6 বার রিভিশন দেওয়া, রাইট? এবার আমরা 5 নাম্বার টিপটা মনে রাখবো, এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলো আসলেই মনে রাখতে হয়। সেই মনে রাখা তথ্য যেগুলো আসলে 5 থেকে 7 বার রিভিশন দেওয়ার পর মনে থাকছে না, সেগুলোকে মনে রাখার জন্য আমরা কি করবো, সেগুলোকে মনে রাখার জন্য আমরা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করবো। ফ্ল্যাশ কার্ড কি, এরকম সাদা কাগজের মতো হতে পারে, এরকম সাদা কাগজ বা কার্ডের মতো হতে পারে, বা আমরা যেটা কিনা ভিজিটিং কার্ড বলি, ভিজিটিং কার্ড অপপৃষ্ঠ অনেক সময় দেখা যায় ফাঁকা থাকে এবং কিনতেও পাওয়া যায়। বিল খেতে গেলে তুমি এরকম ফাঁকা ভিজিটিং কার্ড কিনতে পারবা, উভয় পৃষ্ঠা ফাঁকা, বা তুমি এরকম কাগজ নিতে পারো। সেই কাগজের মধ্যে তুমি তথ্যগুলো লিখে রাখবে। তুমি তথ্যগুলো লিখে রাখবে যে মাইক্রোগ্রাফিয়া, এই বইটার নাম তুমি আসলেই মনে রাখতে পারছো না, তাহলে তুমি এভাবে লিখে রাখবে মাইক্রোগ্রাফিয়া হচ্ছে
হচ্ছে প্রথম যে বইটা ছিল, যে প্রথম যে বই যেটা রবার্ট হুক লিখেছিলেন, যে বইয়ের মধ্যে তিনি মাইক্রোস্কোপে যা যা দেখেছেন তা লিখে রেখেছিলেন। তো তুমি এভাবে করে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করো, ফ্ল্যাশ কার্ডগুলো তুমি তোমার পকেটের মধ্যে রেখে দিবে বা ব্যাগের মধ্যে রেখে দিবে, তুমি বের করে সেগুলো দেখবে। টিপ নাম্বার 5 গেল। টিপ নাম্বার 6 খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে অ্যাক্টিভ রিকলিংটা খুবই দরকার। অর্থাৎ আমি একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তুমি কতদিন পর পর মনে রাখবে। প্রথম দিন তুমি যেটা পড়লে সেটাকে তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন তুমি সেটাকে পড়বে, দ্বিতীয় দিন পড়ার পর তুমি সপ্তম দিন সেটাকে আবার পড়বে। প্রথম দিন, দ্বিতীয় দিন এবং সপ্তম দিন। সপ্তম দিন পড়ার পরে সেটাকে তুমি 30তম দিনে আবার পড়বে এবং তারপর তুমি এক্সামের আগে পড়বে, দেখবে তোমার পড়াটা খুব ভালোভাবে মনে থাকছে। অর্থাৎ প্রথম দিন এরকম আমি এখানে লিখে রেখেছি 1, 2, 7, 30 এবং এক্সাম। অর্থাৎ প্রথম দিন তুমি অনেক কষ্ট করে 5 থেকে 7 বার রিভিশন দিলে, দ্বিতীয় দিন সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো আবার তুমি রিভিশন দিবে, তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। এবার তুমি আস্তে আস্তে মাঝখানে ইন্টারভ্যালটা বাড়াবা, মাঝখানে গ্যাপটা তুমি বাড়াবা। এবার তুমি 7 দিন পর, অর্থাৎ প্রথম দিনের 7 দিন পর বা দ্বিতীয় দিনের 7 দিন পর, যেটা তোমার ভালো লাগে, 7 দিন পর তুমি পড়াকে আবার একটু দেখবে। এবার দেখো একটু সময় বেশি লাগছে, কারণ মাঝখানে তো 5 দিনের গ্যাপ ছিল, বাট কোনো প্রবলেম নাই। এই যে তুমি সপ্তম দিনে আবার তুমি পড়া দেখছো, দেখতে কিন্তু বেশি সময় লাগে না ভাইয়া, জাস্ট 15 থেকে 20 মিনিট তুমি দেখে নিতে পারবে, বাট এটা তোমার মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে কিন্তু। এবং তুমি যখন 1 মাস পর আবার দেখবে, তখন তোমার পড়া ঝালাই হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, কারণ তুমি রেগুলার তো দেখার মধ্যে যাচ্ছ পড়াগুলো। এরপর যখন তুমি পরীক্ষার আগে পড়তে যাবে, তখন দেখবে সবগুলো জিনিস তোমার চোখের সামনে চলে যাচ্ছে। বুঝে বুঝে পড়া আর না বুঝে মুখস্থ করার মধ্যে অনেক ডিফারেন্স। না বুঝে তুমি যদি মুখস্থ করো, ওই পড়া তোমার পরীক্ষার আগে একটা বার্ডেন হয়ে যাবে। আর বুঝে বুঝে আমি যে প্রসেসটা বলেছি, সেই প্রসেস অনুযায়ী তুমি যদি পড়ো, তোমার কাছে বায়োলজি কেন সকল সাবজেক্টই সহজ হয়ে যাবে।